মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি নাম করে বলছি, কেন আজকে নন্দীগ্রামে ওয়াকওভার দিয়ে দিল? এবারে নন্দীগ্রাম থেকে মুখ্যমন্ত্রী এবং তার পরিবার, তার কর্মচারীরা কেন ভয়ে পালিয়ে গেলেন, সেইটাই তো সব থেকে বড় প্রশ্ন। ইট মারলে পাটকেল খেতে হবে। আগের বারে মুখ্যমন্ত্রীকে নন্দীগ্রামে যেতে কে বলেছে? তৃণমূল দলটা বোঝে হলো পয়সা, তাদের কাছে অন্য কিছু নয়। টাকা তুলে, টাকা ছড়িয়ে, চমকে, থ্রেড দিয়ে, গুন্ডা পুষে এদের ভোট চলে। পশ্চিমবাংলায় সব থেকে বেশি বিতাড়িত হয়েছেন মতুয়া সমাজ, পশ্চিমবাংলায় সব থেকে বেশি বিচারিত হয়েছেন মুসলমান সমাজ, এবং মমতা ব্যানার্জি নিজে একজন সব থেকে বড় মুসলিম বিরোধী নেত্রী। তিনি শুধু দেখিয়ে বেরিয়েছেন ইফতেহার পার্টি, তিনি শুধু দেখিয়ে বেরিয়েছেন মাথায় ওই হিজাব পরে যখন তাদের ধর্মীয় সমাবেশ হচ্ছে সেইখানে যাওয়া। এ দুটো ছাড়া আপনি আমাকে বলুন, মুসলমান জাতির জন্য পশ্চিমবাংলাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কি অবদান? ডিএর ক্ষেত্রে কিন্তু তিনি দিতে চাননি, তিনি শুধু ভোটের আগে একটা এক্স হ্যান্ডেলে একটা পোস্ট করে দিলেন। মানুষ এই স্টান্সটা দেখে 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 মানুষকে ভুল বোঝানো হয়েছে। মানুষের যখন দেওয়ালে পিঠ থেকে যায়, মানুষ তখন এক হয়ে যায়। যখন সরকার কিছু করতে পারে না, তখন ভাতা দেয়। এই যে মহিলাদের তিনি ভাতা দিচ্ছেন, কেন? তিনি মহিলাদের কাজ দিতে পারছেন। তৃণমূল তো চলেই চুরির টাকায়, তৃণমূলে যত মারামারি এ তো চুরির টাকায়। শুনুন, আমি আপনাকে কথা বলি, ওয়ান ম্যান পার্টি এর এক্সিস্টেন্স থাকে না। একবার মার খেলে লোকে ভুলে যায়, দুবার মার খেলে লোকে ভুলে যায়। যোগে যদি মারের পর মার খেতেই থাকে মানুষ ভুলে যাবে? আপনার মনে হয়? 26-এর ভোট ঘোষণা হয়ে গিয়েছে, দলগুলি তাদের প্রার্থী তালিকাও এক করে প্রকাশ করে দিয়েছে। 26-এ কি হতে চলেছে আপনি কি বুঝছেন? দেখুন, আমরা তো সেইভাবে সক্রিয় রাজনীতির সাথে যুক্ত না, কিন্তু আমি এটা বুঝি যে মানুষের যখন দেওয়ালে পিঠ থেকে যায়, মানুষ তখন এক হয়ে যায়। এটা ইতিহাসের নিয়ম, ইতিহাস সেই কথা বলে। আপনি স্বাধীনতা যুদ্ধের সময় দেখুন, ছেড়ে দিন, স্বাধীনতার পরে 1977 সাল, অনেকে হয়তো জানে না, আমিও জানতাম না, আমার বাপ ঠাকুরদার থেকে আমি শুনেছি, সারা ভারত কংগ্রেস বিরোধী। এবং সারা ভারত কংগ্রেস বিরোধী শুধু নয়, 1977 সালে দেখা গিয়েছিল খোদ রায়বেরেলি কেন্দ্রে ভারতবর্ষের তৎকালীন সব থেকে জনপ্রিয় নেতা ইন্দিরা গান্ধী, তিনি হেরে গিয়েছিলেন। কারণ সব মানুষ এক হয়ে গিয়েছিলেন অত্যাচারে। যখন শাসক যখন অত্যাচার করে, তখন এই ঘটনাটা ঘটে। যখন এক একটা ফেজ আসে বা এক একটা সময় আসে, যে সময় অনেক সময় ধরুন মানুষ ভুল বুঝেও এক হয়ে যায়, অনেক সময় মানুষ এটা হয় যে অত্যাচারে এক হয়ে যাচ্ছে। আজকে পশ্চিমবাংলায় যে পরিমাণ অত্যাচার হয়েছে, সাদা খাতায় চাকরি হয়েছে, এটা অস্বীকার করার জায়গা নেই। পশ্চিমবাংলায় কর্মচারী সমাজ বঞ্চিত, এটা অস্বীকার করার জায়গা নেই। পশ্চিমবাংলাতে মার্ডার, খুন, ধর্ষণ আনলিমিটেড পরিমাণে। 2021 সালে দেখুন, রাজনীতিতে সরকার আসবে, সরকার যাবে। যে সরকার এসছিল 2021 সালে, সারা পশ্চিমবাংলা জুড়ে জেনোসাইড চালিয়েছিল যারা বিরোধী দল। আমি কোনো পার্টিকুলার বিরোধী দলের কথা বলছি না, সমস্ত বিরোধী দলের ওপর অত্যাচার করেছিল। যে মানুষগুলোর ওপর অত্যাচার করেছিল, তাদের আজকে বলার জায়গা তৈরি হয়েছে। যে পরিবারগুলোর যাদের সন্তান আদি হারিয়েছেন, যারা বাবাকে হারিয়েছেন, যারা মাকে হারিয়েছেন, তাদের বলার জায়গা তৈরি হয়েছে। পশ্চিমবাংলাতে যারা খেটে খাওয়া মানুষ রয়েছেন, তারা জীবনে কি পেয়েছেন? লাঞ্ছনা, বঞ্চনা। সমাজের প্রত্যেকটা সেক্টর আপনি যদি দেখেন, প্রতিটা সেক্টর বিতাড়িত, দলমত নির্বিশেষে। আমি বলছি, এমনকি আমি আপনাকে বলছি, পশ্চিমবাংলায় জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা জাতি তারা বিতাড়িত। পশ্চিমবাংলায় যদি মুসলমান জাতির সব থেকে বেশি কেউ ক্ষতি করে থাকে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুসলমান জাতিকে তিনি বলেছিলেন, যে গরু দুধ দেয় তাকে তার লাথি সহ্য করতে হয়,
এটা তিনি বলেছিলেন কি বলেননি? তিনি শুধু দেখিয়ে বেরিয়েছেন ইফতেহার পার্টি, তিনি শুধু দেখিয়ে বেরিয়েছেন মাথায় ওই হিজাব পরে যখন তাদের ধর্মীয় সমাবেশ হচ্ছে সেইখানে যাওয়া। এ দুটো ছাড়া আপনি আমাকে বলুন মুসলমান জাতির জন্য পশ্চিমবাংলাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কি অবদান, যে মুসলমান জাতির জন্য তিনি 5,000 স্কুল করেছেন, দেখাতে পারবেন না। মুসলমান জাতির জন্য তিনি ইউনিভার্সিটি করেছেন, দেখাতে পারবেন না। মুসলমান জাতির জন্য তিনি হসপিটাল করেছেন, দেখাতে পারবেন না। মুসলমান জাতির জন্য তিনি আলাদাভাবে চাকরির ব্যবস্থা করেছেন, দেখাতে পারবেন না। সব চাকরি বিক্রি হয়েছে পশ্চিমবাংলা। সেই চাকরি বিক্রির জন্য যারা জেলে গেছিল তারা তো আছে তৃণমূলের ক্যান্ডিডেট না, অনেকে নয়, আবার অনেকে ক্যান্ডিডেট। এখন ঘটনাটা হচ্ছে হলো মুখ্যমন্ত্রী বোঝেন বা তৃণমূল দলটা বোঝে হলো পয়সা, তাদের কাছে অন্য কিছু নয়। আপনি যারা তৃণমূলের যারা নেতা যারা টিকিট পায়নি, উত্তরবঙ্গের একজন, তিনি বোধহয় সেই জেলা সভাপতি ছিলেন, তিনি নিজেই বলছেন যে পয়সার কাছে আমি হেরে গেলাম। এইটা হচ্ছিল তৃণমূল কংগ্রেস দলটা। তাই জন্য আমি বলছি, দেখবেন যখন 2011 সালে বা 2009 সালে বামপন্থীরা ক্ষমতাচ্যুত হয়েছিল, কিন্তু আমি বলবো যে বামপন্থীরা যে ক্ষমতাচ্যুত হয়েছিলেন এই ভুলভাল এইসব সিঙ্গুর ফিগুরের মতন ফালতু আন্দোলন, যেটা মানুষকে ধ্বংস করে দেয়, এরকম ধরনের কিছু আন্দোলন দেখিয়ে, বিধানসভা ভাঙচুর করে, এই সব জিনিস দেখিয়ে মানুষকে। কিন্তু ঘটনাক্রমে একটা জিনিস মানতে হবে যে 2009 সালে বলুন, 11 সালে বলুন, আর 1977 সালে বলুন, সব পক্ষ মানুষ এক জায়গায় ভোট দিয়েছিল। আজকে পশ্চিমবাংলায় সেই জায়গা দাঁড়িয়েছে। পশ্চিমবাংলায় সব থেকে বেশি বিতাড়িত হয়েছেন মতুয়া সমাজ, পশ্চিমবাংলায় সব থেকে বেশি বিচারিত হয়েছেন মুসলমান সমাজ, এবং মমতা ব্যানার্জি নিজে একজন সব থেকে বড় মুসলিম বিরোধী নেত্রী। তিনি সেজে থাকেন একরকম, কাজ করেন একরকম। লোককে তো কাজ দেখতে হবে। আমাদের রাজ্যে যে কোনো সমাজের মধ্যে মানুষ শুধু স্টান্সটা দেখে অভ্যস্ত হয়েছে। মুখ্যমন্ত্রী শুধু স্টান্সটা দেখে গেছে, যেই বলে দিল, এই করে যে যখন ডিএর ক্ষেত্রে কিন্তু তিনি দিতে চাননি, তিনি শুধু ভোটের আগে একটা ফেসবুকে এই এক্স হ্যান্ডেলে একটা পোস্ট করে দিলেন। মানুষ এই স্টান্সটা দেখে 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 মানুষকে ভুল বোঝানো হয়েছে, যার জন্য তিনি এত বছর ক্ষমতায়। আপনি বলুন না, আজকে পশ্চিমবাংলায় কোনো একটা জাতি, কোনো একটা বর্ণ, কোনো একটা ধর্ম ছেড়ে দিন, যুব সমাজ, নারী জাতির জন্য পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের উন্নতির জন্য কি করেছে? কটা কলেজ, কটা স্কুল, কটা ইয়ে করেছে? ভাতার প্রশ্নে আসছি। যখন সরকার কিছু করতে পারে না তখন ভাতা দেয়, যখন সরকার কিছু করতে পারে না তখন ভাতা দেয়। এই যে মহিলাদের তিনি ভাতা দিচ্ছেন, কেন তিনি মহিলাদের কাজ দিতে পারছেন না? যেসব মহিলারা আনস্কিল্ড, ধরুন সমস্ত কাজ হয়তো তারা পারেন, তাদেরকে কাজ দিতে পারছেন না কেন? কাজ শিখিয়ে। আমি যদি এই প্রশ্নটা করি, ভাতা নিশ্চয়ই থাকবে, যাদের কর্মক্ষমতা নেই তাদের জন্য নিশ্চয়ই থাকবে, থাকা উচিত আমি মনে করি, কিন্তু তাদের হাতে দিচ্ছেন না কেন? যুব সমাজকে আপনি ভাতা দিচ্ছেন, যুব সমাজের কাজের কি ব্যবস্থা করেছেন? দুঃখের সঙ্গে বলতে হয় যে কোনো মানুষ যদি তার মাস্টার ডিগ্রি কোয়ালিফিকেশনও থাকে, তাকেও ভাতার জন্য লাইনে দাঁড়াতে হয়। এটাই পশ্চিমবাংলার বাস্তব চিত্র। এবং আমি আপনাকে বলছি, দেখুন, কে জিতবে, কে হারবে, কে কাকে ভোট দেবে সেটা বিষয় নয়। আমি আপনাকে বলছি, মানুষের এবারে সংঘবদ্ধতা ও স্বতঃস্ফূর্ততা এত বেশি, সমস্ত মানুষ এবারে নামবে ভবানীপুরে মুখ্যমন্ত্রীকে হারাতে। আমি আপনাকে বলছি, এটা সব থেকে বড় এক্সাম্পল হয়ে থাকবে। বাঙালিরা এখন জেগেছে, একটা সেক্টর তো জেগেছে, আপনারা দেখেছেন, তাদের লড়াই দেখেছেন। প্রতিটা সেক্টরের লড়াইটা এইবারে আপনারা দেখতে পাবেন। এই ভবানীপুরে স্যার যেখানে শুভেন্দু দিকে দাঁড়িয়েছেন 2021 সালেও যেখানে দেখা গেছিল শুভেন্দু বনাম মমতা, এইবারও তাহলে সেই একই বিষয় রিপিট হবে? ইট মারলে পাটকেল খেতে হবে, ইট মারলে পাটকেল খেতে হবে। আগের বারে মুখ্যমন্ত্রীকে নন্দীগ্রামে যেতে কে বলেছিল? উনি রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি যে জিনিসটা দেখি, ইট মারলে পাটকেল খেতে হবে, তাই এবারেও ওনাকে খেতে হবে। আমি কারুরকে সাপোর্ট বা কাউকে ডিসসাপোর্ট করে কোনো কথা বলছি না, কিন্তু আমি যেটা বলছি যে ইট মারলে পাটকেল খেতে হবে। মুখ্যমন্ত্রী আগেরবার নন্দীগ্রাম গিয়েছিলেন, আর আজকে তিনি দাঁড়িয়ে যখন আপনারা প্রশ্ন করছেন না কেন,
আর প্রশ্ন যদি কোনো সাংবাদিক বন্ধুরা করেন, তিনি আর কোনো উত্তর দিচ্ছেন না, তিনি পালাচ্ছেন। আপনি তো সব থেকে বড় পশ্চিমবাংলাতে শুভেন্দুবাবুর বিরোধী, অনেকেই আছে বিরোধী। আমিও হয়তো সব ক্ষেত্রে শুভেন্দুবাবুর সাথে একমত নই, আমি নিজেও বলছি। যদি আপনি এত বড় শুভেন্দুবাবুর বিরোধী হন, তো আপনি আরেকবার নন্দীগ্রামে যান না। না, মানছি আপনার অনেক বয়স হয়ে গেছে, আপনি আর বাংলার দিদি নেই, বাংলার পিসি হয়ে গেছেন, মানলাম। ভাইপো কি করছে? সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আপনি কেন নন্দীগ্রামে শুভেন্দুবাবুকে ওয়াকওভার দিলেন? এর প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে না? আপনার কর্মীদের কাছে, তৃণমূল কর্মীদের কাছে আমার এটা প্রশ্ন। মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি নাম করে বলছি, কেন আজকে নন্দীগ্রামে ওয়াকওভার দিয়ে দিল? ভয়ে? ক্যান্ডিডেট দেওয়ার মতন লোক নেই? নাকি ভয় পাচ্ছেন যে আবার হেরে যাব? আমার এটা প্রশ্ন। এই প্রশ্নটা তো ওনাকে করা উচিত, উনি উত্তর দিচ্ছেন না কেন? তৃণমূল পরিবারের লোকজনই বা উত্তর দিচ্ছে না কেন? নন্দীগ্রামে তো এমন একজনকে বিধায়ক করা, এমন একজনকে ক্যান্ডিডেট করা হয়েছে যাকে বিজেপি থেকে সদ্য জয়েন করানো আর দূর, ওকে কেউ চেনে নাকি? এইসব পিঁপড়ে আর বেড়াল এসব দেখে কাকে নিয়ে আলোচনা করছেন? আপনি রাজ্যে বুদ্ধ ভট্টাচার্যকে নিয়ে আলোচনা করুন, আপনি রাজ্যে বিমান বসুকে নিয়ে আলোচনা করুন, আপনি রাজ্যের একজন বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে নিয়ে আলোচনা করুন, আপনি শুভেন্দুবাবুকে নিয়ে আলোচনা করুন। পক্ষে বিপক্ষে হতে পারে কারুর, আমি সেটা বলছি না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আলোচনা করুন, আমি পক্ষে বিপক্ষে হতে পারে। প্রশ্নটা তো এটা থাকবে, কাকে ক্যান্ডিডেট দিচ্ছে? কোনো ক্যান্ডিডেট আমি বলছি তৃণমূলের কাছে কেউ ছিল না যাকে শুভেন্দুর বিরুদ্ধে। না, সেটাই তো প্রশ্ন। আপনি ভয়ে কেন পালিয়ে গেলেন? এবারে নন্দীগ্রাম থেকে মুখ্যমন্ত্রী এবং তার পরিবার, তার কর্মচারীরা কেন ভয়ে পালিয়ে গেলেন? সেইটাই তো সব থেকে বড় প্রশ্ন। আপনি তো নিজেকে সব থেকে বেশি বিজেপি বিরোধী দাবি করেন। কেন ভয়ে পালিয়ে গেলেন, এর উত্তরটা কে দেবে? আমি দেবো? কেন আপনি আগের বারে তো বললেন নন্দীগ্রামে যদি আমি মুখ্যমন্ত্রী দাঁড়ায়, আমি দাঁড়াই, তাহলে কেমন হয়? তো এবারে বললেন না কেন? এ প্রশ্নটা করবো না? স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রে সেই প্রশ্নটা করবো না? পশ্চিমবাংলা কি গণতন্ত্রের বাইরে চলে গেল? মুখ্যমন্ত্রী ভাইপো কেন নন্দীগ্রাম থেকে পালিয়ে গেল? এটা তো প্রশ্ন, এটা তো মানুষের মনের মধ্যে প্রশ্ন। শুধু মানুষের, সাধারণ মানুষের মনের মধ্যে প্রশ্ন না, এটা তো তৃণমূল যারা করেন তাদের মধ্যেও তো এটা প্রশ্ন, যে মুখ্যমন্ত্রী এবং ভাইপো কেন নন্দীগ্রাম থেকে পালিয়ে গেল? কিসের ভয়ে? হেরে যাওয়ার ভয়ে? স্যার, যদি ভবানীপুরের দিকে আমরা তাকাই, তাহলে ভবানীপুরে অবাঙালি এবং মুসলিম ভোটার সংখ্যা বেশি। এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের তো খুব চাপ হবে তাহলে এবার, যেহেতু এসআইআর পরবর্তী সময় এটা। দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, যিনি যোদ্ধা তিনি লড়াই করবেন। আমি কারুকে সাপোর্ট করেও বলছি না, আর কারোর বিপক্ষেও বলছি। যিনি যোদ্ধা তিনি লড়াই করবেন। মাঠে যতগুলো যোদ্ধা আছে তারা কিন্তু লড়াই করে, তারা ভীরু কাপুরুষের মতন পিছিয়ে যায় না। অনেক ক্যান্ডিডেট আছে, আমি এর আগের নির্বাচনগুলোতে বিভিন্ন নির্বাচনে দেখেছি যে তারা লড়াই করে আসতে জানেন। তো এবারে কেন আপনি ওয়াকওভার দিয়ে দিলেন নন্দীগ্রামে? লোকসভা নির্বাচনে শোনা যাচ্ছে, আমি জানি না, স্ট্যাটিস্টিক্স আমি দেখিনি, শুনেছি, আপনাদের মাধ্যমেই শুনেছি, 20,000 ভোটে ডাউন আছে ভবানী। ওনার পাড়ার লোকজন পর্যন্ত ওনার ওপরে ক্ষিপ্ত। তিনি যে কোনো রাজনৈতিক দল করতে পারেন, সেটা তার ব্যক্তিগত বিষয়, কিন্তু পাড়ার লোকজন ক্ষিপ্ত, এটা দেখা গেছে, অভিপ্রকাশ দেখা গেছে, এবং পাড়ার লোকজনকে রাস্তায় নেমে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কথা বলতে দেখা গেছে। তিনি যতই পুলিশ আর এই রাজীব কুমার দালাল এদেরকে দিয়ে যতই তিনি থামিয়ে থাকুন না কেন, এটা দেখা গেছে প্রকাশ্যে। তিনি নিজেও সেটা জানেন, তাই আজকের দিনে দাঁড়িয়ে তিনি ভবানীপুর নিয়ে কোনো কথা বলছেন না। যখন বড় কোনো গাছ ভেঙে পড়ে, বড় বাড়ি ভেঙে পড়ে, তার আগে সংকেত দেয়, এই ক্ষেত্রে কি সংকেত পাচ্ছে? সাধারণ মানুষই তার সংকেত পাচ্ছে। লোকসভা ভোটে 20,000 ভোটে পিছিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,
আমি যতদূর শুনেছি মিডিয়ার মাধ্যমে। কি সংকেত দেয় সেটা? 20,000 সংখ্যাটা কম নয়। স্যার আরেকটা বিষয় যেটা বললেন যে টাকার জন্য কেউ এমএলএ টিকিট পাচ্ছে না, যেটা অভিযোগ উঠছে, এই গোষ্ঠীকণ্ডলীকে তৃণমূলের প্রথমে আরেকটা তৃণমূল তো চলেই চুরির টাকায়। তৃণমূলে যত মারামারি এ তো চুরির টাকায়। আমি বলছি না যে অসৎ লোক আছেন, সবাই অসৎ, আমি এটা বলছি না। কিছু সৎ মানুষও আছেন, এটা অস্বীকার করার জায়গা নেই। চলেই তো চুরির টাকায়। একটা মানুষ যদি এমপি এমএলএ হয় তার কত পয়সা হতে পারে? তার যদি ব্যবসা হয় সেটা তো লিগাল ব্যবসা হবে। এই লিপস অ্যান্ড বাউন্সটা কিসের ব্যবসা করে? চাকরি বিক্রির কনসালটেন্সি? এটা প্রশ্নের উত্তর দেওয়া উচিত না? এরা ব্যবসাগুলো কিসের করে? জল বিক্রি করে, যে জল কোনোদিন কেউ খায়নি, সেইটা উত্তর দেওয়া উচিত ওনার। ওনার তো ভবানীপুর নিয়ে মুখ খোলা উচিত। উনি এত ভয় পাচ্ছেন কেন? শুনুন, আমি আপনাকে কথা বলি, ওয়ান ম্যান পার্টি এর এক্সিস্টেন্স থাকে না পৃথিবীতে। প্রচুর, পশ্চিম বাংলাতে বাংলা কংগ্রেস ছিল, তার আজকে এক্সিস্টেন্স নেই, কেউ চেনে না। বাংলা কংগ্রেসের মুখ্যমন্ত্রী কে ছিলেন? যদিও বা তিনি অনেক শ্রদ্ধেয় ব্যক্তি, তিনি বিপ্লবী ছিলেন, কিন্তু তিনি একটা পার্টি খুলেছিলেন, বিপ্লবী বাংলা কংগ্রেস, আজকে নেই। এটা ইতিহাসের কথা। কিন্তু মুখ্যমন্ত্রী অজয় মুখার্জিকে মানুষ মনে রেখেছে। তারা তখনকার যুগে সততার সাথে, নিষ্ঠার সাথে রাজনীতিটা করতেন, এটা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু যখন ওয়ান ম্যান পার্টি যখন পড়ে যাবে আর তকমা লাগবে চোর, ওই পার্টিটার কোনো আর এক্সিস্টেন্স থাকবে না। তখন দেখবেন যারা তৃণমূল করে তাদের মধ্যে একটা অংশ কোন পার্টিতে শেল্টার নিতে হয় তার লাইন লেগে যাবে। এখন বড় বড় কথা বলছে, যেমন আরাবুল ইসলাম তৃণমূল ছাড়লেন। এগুলো একটা দুটো তো এখন দেখতে পাচ্ছেন, কিছুদিন পরে গড়ে দেখতে পাবেন, গড়ে। কারণ তকমা লেগে থাকবে কিন্তু চোর। পশ্চিমবাংলার ইতিহাসে এরমভাবে চোর তকমা নিয়ে কাউকে পেরোতে হয়নি কোনো রাজনৈতিক নেতা বা কোনো রাজনৈতিক দলকে, এবং প্রমাণিত চোর। আদালতে বেশ কিছু জায়গাতে প্রমাণিত চোর, এবং মানুষের মাধ্যমে জনগণের কাছে প্রমাণিত চোর। কিন্তু মানুষের একটা, সমাজের একটা কথা উঠে আসে মাঝে মাঝে যে সাধারণ জনগণ খুব দ্রুত বিষয়গুলি ভুলে যায়। এবারও কি সেটা হওয়ার একটা আশঙ্কা রয়েছে? দেখুন, একবার মার খেলে লোকে ভুলে যায়, দুবার মার খেলে লোকে ভুলে যায়। যোগে যদি মারের পর মার খেতেই থাকে, মানুষ ভুলে যাবে? আপনার মনে হয় সেটা? এবার তাহলে সে আশঙ্কা নেই বলছেন? দেখুন, আমি যা বুঝি তাতে করে আমার যেটা মনে হয়, স্বতঃস্ফূর্ততার সাথে মানুষ চাইছে তৃণমূলকে সরাতে। পশ্চিমবাংলায় তৃণমূলকে সরাতে হবে। কারণ দীর্ঘদিন টিকে থাকে যে রাজনৈতিক দলগুলো যারা আদর্শ নিয়ে চলাফেরা করে, যারা নীতি নিয়ে চলাফেরা করে, এটা তারা কোম্পানি। তৃণমূল কংগ্রেসটা টাকা তুলে, টাকা ছড়িয়ে, চমকে, থ্রেড দিয়ে, গুন্ডা পুষে এদের ভোট চলে। আর দিনের পর দিন, বছরের পর বছর, মাসের পর মাস এই জিনিস চালিয়ে যাচ্ছে। আপনারা প্রশ্ন করবেন মুখ্যমন্ত্রীকে যে আপনার পরিবারে লোকজন বা আপনার যারা হেভিওয়েট তারা কেন নন্দীগ্রামে গিয়ে প্রার্থী হলেন না? এই প্রশ্নের উত্তর দিতে হবে মুখ্যমন্ত্রীকে। এই প্রশ্নের উত্তর জনগণকে দিতে হবে না, এই প্রশ্নের উত্তর তৃণমূল যারা করেন তাদেরকে দিতে হবে।